This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে এসআইআর নিয়ে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে গোটা দেশের সঙ্গে গোটা বাংলা জুড়ে। গতকালই কমিশনকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর প্রক্রিয়া বন্ধ করবার জন্য, কিন্তু রাজনৈতিক চাপানোতর তো চলছেই, কিন্তু প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে গোটা বিষয়টাকে বুঝে নেওয়ার জন্য আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি জহর সরকারের কাছে। স্যার, আপনাকে স্বাগত জানাই TV9 বাংলায়। আমার প্রথম প্রশ্ন, মুখ্যমন্ত্রী গতকাল এসআইআর প্রক্রিয়া বন্ধ করবার জন্য চিঠি দিয়েছেন এবং তা নিয়ে রাজনৈতিক চাপানোতর চলছে, শুভেন্দু অধিকারীও পাল্টা চিঠি দিয়েছেন, কিন্তু এই রাজনৈতিক চাপানোতরের মাঝখানে প্রথম প্রশ্ন, এভাবে কি এসআইআর প্রক্রিয়া আদৌ বন্ধ করা সম্ভব? দেখো, এসআইআর বলে যেটা ওরা এবার চালাচ্ছে, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, বিশেষ নিবিড় সংশোধন। এই বিশেষ কথাটির কোনো আইনগত তার কোনো যুক্তি নেই। কোনো আইনে বিশেষ নিবিড় সংশোধন ব্যাপারটি আসে না। আমি আইনটি আগে বলবৎ করেছি, চালিয়েছি। অতএব এটি বেরিয়েছে এই ইলেকশন কমিশনের মাথা থেকে। আইনে যেটা লেখা আছে সেটা হচ্ছে ইন্টেনসিভ রিভিশন কয়েক বছর পর পর করতে হবে এবং আমার মতে করা উচিত। কেন হয় কি, ইন্টেনসিভ রিভিশন মানে বাড়ি বাড়ি গিয়ে যদি না দেখা হয়, চেক না করা হয়, অনেক ভোটার আছে যারা চলে গেছে, তাদের নাম কাটেনি, মারা গেছে, তাদের নাম কাটেনি, এইগুলোতে ভুয়ো ভোট ঢালা হয়। আবার অনেক অযোগ্য লোককে টেনে ভোট দেওয়া হয়, তাদের ভোটার বানিয়ে রাখা হয়, ইত্যাদি ইত্যাদি। যার ভোট ধরো বিহারে আছে, হ্যাঁ, বিহার থেকে তো আমাদের কয়েক লক্ষ লোক এখানে কাজ করছে, বা এমনকি বাংলাদেশেও আছে। অতএব ইন্টেনসিভ রিভিশন, নিবিড় সংশোধন হওয়া উচিত এবং তার বিরুদ্ধে আমার মনে হয় রাজনৈতিক দলের কোনো সেরকম আপত্তি নেই। বিশেষ নিবিড় সংশোধনে তাদের আপত্তি আছে। বিশেষ কথাটি তার মানে কেন এদের এত আপত্তি? দেখো, প্রথম থেকে ব্যাপারটা হলো যে 1950 থেকে যখন সুকুমার সেন কাজ শুরু করলেন ইলেকশন কমিশনের, এটি একটি রাষ্ট্রের দায়িত্ব হিসেবে নেওয়া হলো। মানুষকে ভোটে সচেতন করা, আপনার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন, আপনার নাম লেখান, এই করতে করতে তখনকার দিনে প্রশাসন প্রায় অনেক হেনস্থ হতে হয়েছে তাদের। লোকে নাম দেবো না, কেন ভোট দেব, জমিদার এসে বলে গেল তোরা নাম দিবি না, দেব না। পুরো এর একটা লম্বা ইতিহাস আছে, যেখানে নির্বাচন কমিশন তারা এগিয়ে গিয়ে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে তাদেরকে ভোটে টেনেছে। ভোট আমার জন্মগত অধিকার, বয়স সীমা ক্রস করলে আমার অধিকার। আর এত বছর ধরে, 70-75 বছর ধরে আমরা মেনে নিয়েছি যে নির্বাচন কমিশন আমার কাছ থেকে এসে নিয়ে যাবে কাগজটা, বা আমাকে আবেদন করবে, আপনি কাগজটা পৌঁছে দিন। এবার এই বিশেষ নিবিড় সংশোধনের নামে এই নির্বাচন কমিশন যে কি বলবো, এরা তাণ্ডব বলছে, আমি প্রায় কাছাকাছি কথাটাই বলবো। তাদের প্রথমে হচ্ছে যে আমরা আগে নাগরিকত্ব দেখব। এখন এটা হচ্ছে সবচেয়ে বড় মানে বিপর্যয়ের কথা। আচ্ছা, লোকে বলে তার মানে কি আপনি বলছেন বাংলাদেশিরা অবাধভাবে থাকবে, আমরা কিছু বলবো না? আমি একবারও সেটা বলছি না। আমি বলছি বাংলাদেশি আপনারা নিশ্চয়ই খুঁজে বার করবেন ইত্যাদি, কিন্তু বাংলাদেশি খুঁজে বার করার ব্যাপারটা নির্বাচন কমিশনের নয়, ওটার জন্য স্বরাষ্ট্র দপ্তর আছে। স্বরাষ্ট্র দপ্তর যেদিন তাদের পলিটিক্যাল উইল মজবুত করে তারা ঠিক করবে যে আমরা এবার থেকে এসআইআর এই করবো, এনআরসিআর করবো ইত্যাদি, এনআরসি করবো ইত্যাদি ইত্যাদি, সেদিন তারা রাজনৈতিকভাবে মোকাবেলা করে তারা তাদের মতন করবে। মানে আমার বক্তব্য হলো, এটার জন্য অন্য ডিপার্টমেন্ট আছে। ইলেকশনের সাথে সিটিজেনশিপ জড়িয়ে ফেলাটা জিনিসটাকে খুব ঘোলাটে করে দিই। নির্বাচনের, আপনার কথা সূত্র ধরে বলি যে নির্বাচনের কিছু আগে, যেমন বিহারের আমরা দেখলাম, এই যে নির্বাচনের কিছু আগে এটা করতে গিয়ে কি যাবতীয় সমস্যা হচ্ছে? সব সমস্যা। বিহারে তারা প্রায় কোনো বাংলাদেশি খুঁজে পায়নি। আমি আবার রিপিট করছি, বিহারে এই যে তারা এমনভাবে তারা চাপ দিল ইত্যাদি ইত্যাদি, ওদের রিপোর্ট অনুযায়ী 1012 জন পেয়েছে, যাদের ওরা সাসপেক্ট করছে। সাসপেক্টেড ফরেনার্স ওরা নিজেরা জানিয়েছে 1012। 12-র মধ্যে 6-এর বেশি, বিহার তো উত্তরের স্টেট,
6-এর বেশি হলো নেপালি। কারণ বিহারের সাথে ওই নেপালের যে সংলগ্ন অঞ্চল আছে ওটাকে মাধেশিয়া বলে। মাধেশিয়া নেপালিদের মধ্যে যাতায়াত সবসময় হচ্ছে বাংলাদেশি আর পশ্চিমবাংলার মতন, বর্ডার থাক আর না থাক, মামা চাচা থাকলেই তারা চলে আসে। অতএব ওরা যে সাসপেক্টেড ফরেনার্স 12 আউট অফ 1000 বলেছে, তার মধ্যে 6 থেকে 7 হচ্ছে নেপালি। তার মানে ওরা ওদের নিজেদের কথা অনুযায়ী 1000-এ 5 জন বাংলাদেশি পেয়েছে। তুই যদি 1000-এ 5 জন বাংলাদেশি পাস, সারা বিহার রাজ্যকে আতঙ্কে ফেললি কেন? এটা আমার বক্তব্য। এখন আতঙ্ক দিয়ে প্রশাসন চলে না, সে নির্বাচন প্রশাসন হোক আর ত্রাণ প্রশাসন হোক। আতঙ্কটি হলো এর ওই ভদ্রলোক যিনি এখন এটা চার্জে আছেন, এই 7-8 বছর কাজ করেছে আতঙ্কবাদ অমিত শাহর সাথে, আমি না বলে পারছি না কারণ এটা ঐতিহাসিক সত্য। আর তার কাছ থেকে আতঙ্কবাদটা শিখে নিয়েছে যে কী করে লোককে একদিকে লোককে ব্যতিব্যস্ত করা যায়। এগুলো না করলেও পারত। হ্যাঁ, নির্বাচনের ইন্টেন্সিভ রিভিশন করতে গিয়ে যদি জালে কিছু লোক বেরিয়ে আসে যাদের কোনো নাগরিকত্বের ব্যাপারটা নেই, চুপচাপ করে নাগরিকত্ব অথরিটিকে জানিয়ে দিত যে এদের ব্যাপারটা আপনারা দেখে নেবেন। যেমন স্বরূপনগরে দেখা যাচ্ছে বহু লোক চলে যাচ্ছে এখান থেকে। তারা বলছেন যে আমরা এসেছি 9 বছর আগে, কেউ বলছেন 3 বছর আগে। এখন জিনিসটা পক্ষে তারা বলছে করেছিলাম বলে দেখা যাচ্ছে এত লোক নাগরিকত্ব এসেছিল বলে। নাগরিকত্ব দেখার এ তো মহা মুশকিলে পড়লাম। আমি আগেও বলেছি যে কেন্দ্রীয় সরকারের প্রায় প্রত্যেকটি আইন, রাজ্য সরকারের বেশিরভাগ আইনে হি শ্যাল বি আ সিটিজেন অফ ইন্ডিয়া কথাটি লেখা আছে। হি শ্যাল বি আ সিটিজেন অফ ইন্ডিয়া কথা লেখা আছে তো মোটর ভেহিকলস অ্যাক্টে। এখন মোটর ভেহিকলস করতে গিয়ে যদি বলে আগে আপনি নাগরিকত্ব প্রমাণ করুন, আপনার বাবার বার্থ সার্টিফিকেট দেখান, তো মহা মুশকিল। আমি গাড়ির ফিটনেসের জন্য যাব না বাবার সার্টিফিকেট খুঁজে বেড়াবো? এ তো এগুলো লজিকে থাকে না। আমি বলছি বাংলাদেশি আছে, আমি বলছি বাংলাদেশি নিয়ে আমাদের একটা নিয়ম বা একটা নীতি করা উচিত। তারা সিএএ মানে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাশ করেছে 2019-এ, আজকে 2025, মানে 6 বছর আগে। তুমি 6 বছর বলবৎ করছো না কেন? আশ্চর্য। তুমি বলবৎ করতে পারছো না, তুমি এটা লাগু করতে পারছো না বলে কত লোকের কত হেনস্থা হতে হচ্ছে। আইনটি আমার মতে বৈষম্যমূলক, কেন আইনটি একটি সম্প্রদায়কে বাদ রাখছে। হ্যাঁ, তারা শুধু সম্প্রদায় আলাদা বলে তারা ভারতের নাগরিক হতে পারবে না। তারা শরণার্থী হলেও, তারা যে শরণার্থী হয়, হিন্দু হলে শরণার্থী, বৌদ্ধ হলে শরণার্থী, মুসলমান হলে ঘুষপেটিয়া। এইটা পুরোটাই কোনো ভারতের সংবিধানে এটা ঠেকানো যাবে না। গতকাল মুখ্যমন্ত্রী এই প্রক্রিয়াকে বন্ধ করার জন্য কমিশনকে চিঠি দিয়েছে, সেটা মুখ্যমন্ত্রীর ব্যাপার। এখানে কেন এই রাজ্যে উত্তেজনা অতি বেশি হচ্ছে। কয়েকজন তো নিশ্চয়ই এর জন্য সুইসাইড করেছে। সবকটি সুইসাইড এসআইআর জন্য কিনা আমি জানি না, তার জন্য অনেক তথ্য প্রমাণ লাগবে। কিন্তু কিছু নিশ্চয়ই করেছে, যেখানে যে হাতের লেখায় যদি তারা লিখে দিয়ে থাকে সেগুলো আমাদের মেনে নিতে হবে। পরিবার যদি দাবি করে থাকে মেনে নিতে হবে। তা সেরকম হলো, মানে এই হেনস্থায় আতঙ্ক ছড়ানোর দরকারটা কি ছিল? আসলে বিরোধী দল বলছে যে মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন এসআইআর হেরে যাবেন, তাই চিঠি লিখেছেন। বিরোধী দল কি বললো আর মুখ্যমন্ত্রী কি বললো নি, আমি সাধারণ নাগরিক। আমি অনেক বছর ধরে, অনেক মাস ধরে বলে আছি, নো মোদি নো দিদি। ভাই, আমি সোজা কথা বলছি, আমি সাধারণ নাগরিক হিসেবে আমি মোদির মধ্যেও অনেক কটি জিনিস পাই যেগুলো আমার পক্ষে মানা সম্ভব নয়। তার সাম্প্রদায়িকতা, তার স্বৈরাচারী নেতা এবং তার পুঁজিপতি পক্ষপাতিত্ব। আবার এখানকার শাসন ব্যবস্থার মধ্যে সেই একই স্বৈরাচারিতা পায়, মানে স্বৈরাচারিক স্বভাব পাই, তোলাবাজি পাই, কি বলে থ্রেট কালচার পাই, যেগুলোর বিরুদ্ধে আমি। অর্থাৎ একজন সাধারণ নাগরিক হিসেবে আমি বলবো যে আমার সাথে এদের কি, মুখ্যমন্ত্রী কি বললো আর বিজেপি কি বললো, এ নিয়ে আমার খুব মাথা ব্যথা নেই। কিন্তু এই যে ভুয়ো ভোট, আপনি কি মনে করেন যে এসআইআর প্রক্রিয়ার মধ্যে দিয়ে এই যে ডেড ভোটার 14 বছর ধরে নাম রয়েছে, ডুপ্লিকেট ভোটার 2 জায়গায় নাম রয়েছে, এগুলো বাদ গেলে পরে শাসক দল চাপে পড়বে? সেটা ওদের অঙ্ক, কিন্তু এদের বাদ দেওয়া উচিত। এদের বাদ দেওয়া উচিত, কারণ আমরা সেই অঙ্ক করে দেখালাম যে 7.6 কোটি এখন যে ভোটার লিস্ট, তার এটি আমার দেখে মনে হচ্ছে, কেন
18 ঊর্ধ্বে বাংলার এখন জনসংখ্যা যা, তার মধ্যে 18 ঊর্ধ্ব যদি জনসংখ্যাটি আমরা আলাদা করে বার করে নিয়ে আসি, তবে ওই 7.89 crores-এর কাছাকাছি হবে, মানে 7.8 কোটি 9 কোটির কাছাকাছি হবে। আর 7.8 কোটি যদি ভোটার হয় 100%, এটা কখনোই হতে পারে না। আমি নির্বাচন চালিয়েছি, রেজিস্ট্রেশন করেছি, সংশোধন করেছি, আমি জানি এটা হতে পারে না। জিনিসটা যেটা হয়েছে আমাদের ঠান্ডা মাথায় বুঝতে হবে। এক হচ্ছে যা এই 25 বছরে, 20-22 বছর, 24 বছরে অনেক শহর অঞ্চলে অনেক জায়গায় অনেক পরিবর্তন হয়েছে। জেলা থেকে শহরে এসছে কাজ করতে, থেকে গেছে, ওখানে ভোটার কার্ড কাটেনি, ঠিক আছে, ওটা ব্যবহার করছে। অন্যান্য রাজ্য থেকে কাজ করতে এসছে, বিহার উড়িষ্যার ভোটার কার্ড কাটেনি, এখানেও ডুপ্লিকেট নাম। এগুলো বার করা খুব মুশকিল হবে। রাজ্যের মধ্যে হলে বার করা যেতে পারে, কিন্তু রাজ্যের তো বাইরে হলে বার করা মুশকিল, বা এমনকি রাষ্ট্রের বাইরেও যদি হয়, বাংলাদেশিও হয়, বার করা মুশকিল যদি সে এমনভাবে তার তথ্যের জাল ফেলে থাকে। আচ্ছা, আমি উদাহরণস্বরূপ বলছি যে কত লক্ষ লোক নিউ টাউনে গেছে, অন্তত 20-22 লক্ষ লোক নিউ টাউনে গেছে, তার বেশিও হতে পারে। এরা কি সবাই বলবে যে তারা বেহালা, বালিগঞ্জ, শ্যামবাজারের কার্ড কেটে গেছে? তারা কি এসে বাদ দিয়ে গেছেন? কে যাবে সরকারি অফিসে, কে যাবে এত হেনস্থার মধ্যে? এই তো লোকের অ্যাটিটিউড। অতএব এই 20-25 লক্ষ লোক ডুপ্লিকেট ওখানে গিয়ে বানিয়ে নিয়েছে। এরকম করে ডুপ্লিকেট কার্ড বার করতে হবে, ডেড ভোটার্স বার করতে হবে। ডেড ভোটার্স, ডুপ্লিকেট ভোটার্স, মিসিং ভোটার যারা ছেড়ে চলে গেছে, এখান থেকে পার্মানেন্টলি বেরিয়ে গেছে, তাদের বার করতে হবে। তার জন্য নিবিড় ছাড়া কোনো উপায় নেই, সেটা যে যাই বলুক। মুশকিলটা হচ্ছে এদের রাজনীতিটা এমনভাবে একজন একজনকে পরস্পর টেনিস ম্যাচের মতন সাহায্য করে। বিজেপির ধারণা যে 30% বাংলা মুসলমান তাদের ভোট দেয় না। বোধহয় ধারণাটি ঠিক, আমি তো জানি না কে তো ভোট দিচ্ছে। যদি ওদের ধারণা এই 30%কে যদি আমরা বলতে পারি বাংলাদেশি হ্যানা ত্যানা বলে 30-এর মধ্যে 8-10% গায়ের জোর করে কাটতে পারি, তবে সেখানে আমার লাভ হবে যে টু দ্যাট এক্সটেন্ট ওই ভোটাররা অন্য কাউকে ভোট দেবে না। আচ্ছা, এবার এই শাসক দলের যারা একটার পর একটা কেলেঙ্কারি আর জন আন্দোলনের মুখে পড়েছে, তারা একটা লাইফ লাইন পেয়ে গেল। তারা নিজেরা মনে করছেন যে তারা বাংলার সংস্কৃতির রক্ষক। কে ওদের দায়িত্বটা দিয়েছে আমি জানি না। তারা বাংলার সংস্কৃতি তারা ছাড়া আর কেউ রাখতে পারবে না, এবং তারা মুসলমানদের রক্ষক, এরকম একটা ভূমিকা নিয়েছে। 30%টা ওরা চাইছে ওদের দিকে টেনে নিতে। কিন্তু আমি জানি, কিছুক্ষণ রাজনীতি বুঝি, যে মুসলিম কমিউনিটির মধ্যে অনেক বিরোধ আছে। তারা মানছে যে এই সরকার তাদের অনেক বেশি রক্ষা করেছে ইত্যাদি, কিন্তু তারা মানছে, কিন্তু তারাও তো তোলাবাজির শিকার হচ্ছে, তারাও তো গুন্ডাগার্দির শিকার হচ্ছে, তারাও তো দেখছে চোখের সামনে বালি কেটে নিয়ে এমনভাবে চলছে যে ধস পড়ে যাচ্ছে আমার নদীতে। তাদেরও তো রাগ আছে। এই ভোটটি কোথায় যাবে? বিজেপি একটা প্রচার আনছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তো যে উদ্যোগ নিচ্ছেন, আসলে উনি ভয় পেয়েছেন, উনি হেরে যাবেন, কারণ ভুয়ো ভোটে উনি জিততেন। সেই ভুয়ো ভোটারদের দেখা যাচ্ছে এখন স্বরূপ নগর দিয়ে তারা সব বাংলাদেশে চলে যাচ্ছে, লাইন লাগিয়ে মানুষ বাংলাদেশে যাচ্ছে। এই পরিস্থিতিটাকে আপনি কিভাবে বলবেন? না, বিজেপি টিএমসির তরজার মধ্যে আমি ঢুকবো না, তারা যে যার মতন বলুক। হ্যাঁ, স্বরূপনগর দিয়ে এবং অন্যান্য কয়েকটি জায়গা দিয়ে কিছু লোকে বাংলাদেশে ফিরে যাচ্ছে, তার ছবি টবিও দেখেছে। আবার অনেক ফলস নিউজও বেরিয়েছে। কদিন আগে অল্ট নিউজে দেখলাম মংলা বন্দরে বাংলাদেশের সেখানকার যে ফেরির জন্য যারা দাঁড়িয়েছে, সেই ছবিটাকেই বারবার করে দেখানো হচ্ছে যে তারা বাংলাদেশে যাচ্ছে। এটাও সত্যি। আবার ইন্ডিয়ান এক্সপ্রেসও বলেছে যে না, এইসব এলাকা দিয়ে কিছু লোকে ফিরছে। তা এর জন্য যদি বাংলাদেশের লোক বাংলাদেশে ফেরে, তা ভালো কথা, তাদের খুঁজে বার করতে হলো না, ভালো কথা। ঢুকলো কি করে? না, অনুপ্রবেশ এমন একটা জিনিস যে পৃথিবীতে কোনো দেশে কোনো জায়গায় রুখতে পারেনি। অনুপ্রবেশ একটি উত্তেজনামূলক একটি মনোভাবের সৃষ্টি করা ছাড়া আর কিছু করতে পারেনি।
আমেরিকার এখনো প্রায় 60% লোক 70% লোক যারা ট্রাম্পকে জিতিয়েছে তারা রোজ সকাল বিকাল বলছে, যাকেই দেখছে কোনো ভারতীয় তাকেই বলছে এটা অনুপ্রবেশকারী তারা। আচ্ছা, এই অনুপ্রবেশের ব্যাপারে কিন্তু বাংলাকে নিয়ে সবচেয়ে বেশি কুনজরে দেখা হয়। বিশ্ব রেকর্ড কিন্তু গুজরাতের, এটা আমি স্পষ্ট বলে দিচ্ছি ক্যামেরার সামনে। গত বছর যখন ইউএসের বর্ডারে, কানাডার বর্ডারে ধরা পড়ল 95,000 ভারতীয়, তাদের সবাইকে তাড়িয়ে দেওয়া হলো। আর ইউএস গভর্নমেন্ট বলল এর মধ্যে 45,000 শুধু গুজরাট থেকে, 45,000 থেকে গুজরাট থেকে, এই নথিপত্র ছাড়াই। এখন গুজরাট সবচেয়ে বেশি, এর থেকে যদি আমরা প্রমাণ ধরি, গুজরাট সবচেয়ে বেশি কি বলো অবৈধ ভাবে লোক ঢুকিয়েছে আমেরিকায়। হ্যাঁ, আমাদের এখান থেকে কটা বাঙালির ক্ষেত্রে ধরা পড়ে, কটা বাঙালি গেছে অবৈধভাবে। তো অত অবৈধ নাগরিক বা অবৈধ অনুপ্রবেশকারীর কথা তুললে গুজরাট এই ব্যাপারে তারা MA PhD করেছে। বাংলায় প্রচুর অনুপ্রবেশকারী, বাংলা সংলগ্ন যখন আছে এখানে অনুপ্রবেশকারী কিছুখানি সব সময় হবে, কিছু করার নেই। এটা সংলগ্ন দেশে হলে আমেরিকা বলছে আমরা ওয়াল করে দেবো মেক্সিকোর সাথে, কিন্তু মেক্সিকান হিসপ্যানিক বলে ওরা, মেক্সিকান বরাবরই চালিয়ে এসছে। জিনিসটা যতই খারাপ লাগুক, যতই দুঃখজনক হোক, এর পরিধিটা কত সেটা বুঝতে হবে, তার পরিধিটা বুঝতে হবে, তার অ্যামাউন্টটা বুঝতে হবে। বিহারের ক্ষেত্রে আমরা বললাম 5-6-এর বেশি 1000-এ পাইনি, এত সার্চ করে। এখানেও খুঁজলে একটা সংখ্যা পাবে যারা একটা ডেটের পরে এসছে। এটা শুধু ডেটের ব্যাপার না, এই ডেটের পরে আসলে অনুপ্রবেশকারী, এই ডেটের আগে হলে নাগরিক, এই তো। এখন অনুপ্রবেশকারী নিয়ে বিজেপি এত কথা বলছে, আমি তাদের জিজ্ঞেস করবো একটা প্রশ্ন, আপনার বনগাঁ এবং সংলগ্ন অঞ্চলের মতুয়াদের কি হবে? তারা তো সেলফ ডিক্লেয়ার্ড অনুপ্রবেশকারী, তারা তো নিজেরাই বলছে আমরা ডেটের পরে এসেছি, আমাদের এই এত লক্ষ অনুপ্রবেশকারী। আমরা বসেছিলাম ওই নতুন বৈষম্যমূলক আইনটি যদি লাগু হতো, আমাদের বলা হয়েছিল সার্টিফিকেট দেবে। এই টোপ দিয়েছে 10 বছর ধরে, এই টোপ দিয়ে তারা দুটো সিট পেয়েছে। বিজেপি বরাবর, অমিত শাহ গিয়ে, ওই মোদি গিয়ে ওদের ওই যে বাংলাদেশে ওদের তীর্থস্থানে গিয়ে তারা ঘুরে এসে, হ্যাঁ, কোড়াকান্দি ঘুরে এলো। এখন ওরা এই অনুপ্রবেশকারী কথাটাই যদি বলতে হয়, অনুপ্রবেশকারীদের ভোটে তারা জিতছে। অর্থাৎ অনুপ্রবেশকারী বললেই একটা জিনিস মনে রাখতে হবে যে আসামে যখন NRC করা হলো, খুব নিখুঁতভাবে NRC করা হলো, তখন দেখা গেল 70% থেকে 75% অনুপ্রবেশকারী আসামে বাঙালি হিন্দু, যাদেরকে বিজেপি রাজনৈতিকভাবে বলছে না শরণার্থী, না আসামের ক্ষেত্রে। যেই জন্যে বিশ্ব শর্মা আর এরা মানল না সে NRC, বললো এদেরকে যদি আমরা মেনে নিই তবে ওই বৈষম্যমূলক নাগরিক আইনে, যেটা সংশোধিত আইনে, এদেরকে আমাদের মেনে নিতে হবে অহমিয়া, মানে আসামের নাগরিক হিসেবে। আমরা মানতে চাই না। এখন ঝুলে আছে ওখানে ভীষণ জটিল প্রশ্ন যে কাকে মানা উচিত, কাকে মানা উচিত না। আমি নিজে বিশ্বাস করি বিনা কাগজে যদি কেউ অনুপ্রবেশকারী থাকে তাকে চিহ্নিত করে আইন যা বলে তা করা উচিত। কিন্তু রাজনৈতিক যে রাজনৈতিক কারণ তো সেই হচ্ছে না। বিজেপি তো শুধু ফোসফাস করে যাচ্ছে না। বিজেপি চেষ্টা করছিল এই SIR এর মাধ্যমে, ঝাড়খণ্ডে যেরকম ইলেকশনের সময় বলেছিল তারা নাকি সব জমি কিনে নিয়ে, তারা বাংলাদেশের লোকেরা এসে এখানে জমি কিনে নিয়ে ওদের মেয়েদের বিয়ে করছে, এগুলো ইমোশনাল ইস্যু তুললো। ঝাড়খণ্ডে তো কাউকে খুঁজে পেল না। বাংলায় পাবে, বাংলায় বেরিয়ে আসতে পারে, তাদের কাগজ নেই এই নেই, তাদের বেরিয়ে আসতে পারে। তারা যদি ফিরে যায় তাদের ব্যাপার, আর তারা যদি না ফেরে ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার মিলে একটা যৌথ পরিকল্পনা বানাতে হবে। জওয়ান সরকার কি বলছেন যে SIR ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় যে ইস্যুগুলো তুলছেন এবং লড়াই করছেন তার কি সমর্থন আছে? না, আমি মমতা ব্যানার্জি তুলছেন বলে নয়, আমি সত্যি কথা বলতে আমি তো অনেক আগের থেকে তুলছি রে বাবা। এটা যে কোনো নাগরিক স্বচ্ছভাবে দেখলে জিনিসটার এইসব পরিকল্পনা, মানে এইসব বক্তব্য ফুটে উঠবে যে কে তোমায় বলেছিল নাগরিকত্ব এর সাথে জড়াতে। নাগরিকত্ব পৃথক,
পৃথক নাগরিকত্ব করা, যাচাই করা উচিত, সেটা পৃথকভাবে করো। কে বলেছিল এটা একটা কমপ্লিকেশন করুন? কে বলেছে যে এই যে তোমার এসআইআর যেটা চ্যালেঞ্জ, আমরা 2002-এ এসআই ইন্টেন্সিভ রিভিশন করিনি? এরম কি ভীত সন্ত্রস্ত করেছি লোকদের? কেউ বুঝতেই পারেনি কখন হলো, জানিয়ে দিয়েছে, বলে এখানে লাগিয়ে দিলাম লিস্ট, একবার চেক করে যান। শোনো, একটা বুথে 1000 হলো আমাদের শহরে ম্যাক্সিমাম, 1000 থেকে 1200, তার বেশি থাকে না। গ্রামাঞ্চলে 700-800তে একটা বুথ হয়। 700-800 মানে দুটো পাড়া, কুমারপাড়া, বামুনপাড়া, দুটো নিয়ে 700 হয়ে যায়। এইটুকু এলাকার মধ্যে 700-1000 লোক গিয়ে তাদের নামটা ওখানে দেখে আসা, লিস্টে যেটা ঝুলছে, যেরকম আমরা রেজাল্ট চেক করতে যাই, দেখে আসা কিছু এর মধ্যে কষ্টদায়ক নয়। তার সাথে পাশে একটা ফর্ম থাকতো, টেবিল থাকতো, সেখানে ভরে দিত যে আমার নামটা নেই, আপনি দয়া করে ইনক্লুড করুন, কিছু প্রমাণ দেখিয়ে দিত। সময়টা একটু বেশি ছিল। সময়টা একটু বেশি ছিল। এই সময়ের মধ্যে, এই কটি রাজ্যের মধ্যে, এই যে এটা হচ্ছে স্নায়ুচাপ সৃষ্টি করার একটা প্রকল্প। এটা সবার মধ্যে, আমার কাছে কত লোক এসে কাঁদলো, হাউ হাউ করে কাঁদছে যে আমার ফর্মটা নিল না। কেন? বলে আমার কোনো আত্মীয় নেই যার নাম্বার, আমার নাম 2002-এ নেই, আমার কোনো আত্মীয় নেই, কিন্তু আমি 2002-এর আগেও ভোট দিয়েছি, পরেও ভোট দিয়েছি, কমন সেন্সে। কিন্তু 2002-এ আমার নাম নেই বলে ওরা ফর্মটা নিল না। স্নায়ুর চাপটা কি রাজনৈতিকভাবে? একদম একদম, এটা অমিত শাহ এবং এই গণেশ কুমারের প্ল্যান, যে প্রথম থেকে ছক্কা মারবো, প্রথম থেকে ক্রিজের বাইরে ব্যাটিং করবো, যারা ওরা ব্যাকফুটে চলে যায়। এখন এদের পলিটিক্স ওদের পলিটিক্সের মধ্যে আমি খুব একটা ফারাক পাই না। অনেক বিজেপি তৃণমূলের মধ্যে আমাদের এই যারা সাধারণ নাগরিক, যাদের দৈনন্দিন জীবন কাটাতে হয়, তারা জানে যে এদের মধ্যেও কত রত্ন আছে, ওদের মধ্যেও কত রত্ন আছে। আমরা সকলেই চাই একটু স্বচ্ছতা, একটু অনেস্টি, একটু দুর্নীতিকে যদি বন্ধ করা যায়, এই রাজ্যটি বেঁচে যেত। কিন্তু বিজেপির মধ্যেও যারা আছে, তাদের মধ্যেও নেতৃস্থানীয় যারা আছে, তারাও চাকরি বেচেছে, চাকরি বেচা নেতা, মানে চাকরি, তারা যখন মন্ত্রী ছিল বা অন্য কিছু ছিল, তারা চাকরি বেচেছে, এসবও আছে। এসব বলে লাভটা কি?